৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ভোট দিয়েছেন। এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। আর এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। ৩৪৯টি ভোটের মধ্যে ২৪৭টি বিএনপির এবং ১১ দলীয় ঐক্যের আছে মাত্র ৯০টি ভোট। বলা হচ্ছে এক ধরনের আনুষ্ঠানিকতা, তারপরও কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং বিরোধী দল কিন্তু প্রার্থী দিয়েছেন। এর মাধ্যমে সরকার দল এবং বিরোধী দল জনগণকে আসলে কি বার্তা দিতে চাচ্ছে? এই নির্বাচন আমাদের দীর্ঘদিন পর নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে ১৯৯১ সালের যে সংসদ নির্বাচনটা হয়েছিল, আমরা সংসদীয় সরকারে আবার ফেরত গিয়েছিলাম। তখন রাষ্ট্রপতি নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। এরপর অনেক দীর্ঘদিন আর নির্বাচন হয়নি। পরপর অনেকগুলো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এটার ৩৫ বছর পর আজকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা মাইল ফলক হিসেবে এটা কাজ করছে। এর মাধ্যমে সরকারি দল এবং বিরোধী দল দুই দলই প্রার্থী দিয়েছে। সরকারি দলের সদস্য সংখ্যা অনেক বেশি, ২/৩ বেশি। তারপরও বিরোধী দল তাদের শক্তিমত্তা যাচাইয়ের জন্যই তারা কিন্তু প্রার্থী দিয়েছে। এখানে একটা বিষয় আমরা জাতির কাছে একটা হচ্ছে যে গণতন্ত্র যে বিকশিত হচ্ছে সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র আবার একটা নতুন যুগে আবার আজকে প্রবেশ করছে। একজন পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাকে দেশ ও বিদেশে সবাই অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। এবং এর মাধ্যমে একটা বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে, আমাদের বাংলাদেশ আবার এগিয়ে যাবে এর মাধ্যমে। এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে এই যে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে এক ধরনের যে ভারসাম্য রচনা হতে যাচ্ছে এবং তিনি জাতির অভিভাবক হিসেবে কাজ করবেন, সেটাই আজকে প্রমাণিত হতে যাচ্ছে। আর বিরোধী দলরা আসলে তাদের গণতন্ত্রের বিকাশে, সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের যে যে বিরোধী দল যে ভূমিকাটা পালন করছে, তারাও কিন্তু যে প্রার্থী দিয়েছে, প্রতিযোগিতার একটা দেখা যাচ্ছে এখানে। ওই মাত্রায় প্রতিযোগিতা না হলেও তারা প্রার্থী দিয়েছে এই কারণে যে তারাও যে গণতন্ত্রের বিকাশে সহায়ক হিসাবে, সহায়ক শক্তি হিসাবে তারা তাদের অবস্থানটা জানান দেওয়ার জন্যই এখানে প্রার্থীটা দিয়েছে তারা। এবং এর মাধ্যমে গণতন্ত্র আরো পরিশীলিত হবে, আরো বিকশিত হবে বলে আমি মনে করি। ডক্টর শামসুল আলম, আরেকটি বিষয় একদম সাধারণ মানুষের প্রশ্ন, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন এবং তিনি বাছাইকৃত নন। এর মাধ্যমে তার সাংবিধানিক সক্ষমতা এবং সীমাবদ্ধতার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা বা আসতে পারে কিনা? বিশেষ করে যে সংসদীয় গণতন্ত্রে দেখা যায় যে মূলত রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির যে ক্ষমতা এখনো যে যে সংবিধান যেহেতু সংস্কার এখনো হয়নি, যে কথাগুলো বলা হচ্ছে, যে আগে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের যাতে সমন্বয় থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি করছেন, সংসদে বিরোধী দলকে কিন্তু অত্যন্ত যথেষ্টভাবে মূল্যায়ন করছেন। তাদেরকে কি করে নির্বাচনের পরপরে তিনি কিন্তু বিরোধী দলের সবার বাসায় কিন্তু গিয়েছিলেন। এবং সংসদের ভিতরে আমরা দেখি এক ধরনের বিতর্ক হচ্ছে, যে বিতর্কটা সংসদীয় গণতন্ত্রের জন্য খুবই ভালো। এবং সাধারণ জনগণও কিন্তু মনে করছে যে তিনি যে এখন বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, অনেকটাই তিনি আমরা বুঝতে পারছি যে তিনি বিজয়ী হবেন। ইলেকশনটা একটা শুধু যে একটা প্রসিডিউর হিসাবে এখন দেখছি আমরা। কারণ বিএনপির আসন সংখ্যা অনেক বেশি, ২৪৭টির উপরে আছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও হয়তো তাদের দিকে রায় দিবে। এ প্রেক্ষিতে এটা শুধু একটা সময়ের ব্যাপার। এবং তিনি যে যখন শপথ নেবেন আগামী দিনে, আগামীকাল সন্ধ্যায় শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে যে গণতন্ত্রের একটা বিকাশ, যে বিকাশের ক্ষেত্রে তার যে ভূমিকাটা থাকবে, তিনি একটা অভিভাবক হিসেবে যে সরকারি দলকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন, যে কোন কাজটা ভালো, কোনটা করলে জাতির মঙ্গল হবে। এই পরামর্শগুলো নিশ্চয়ই
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করবেন। কারণ আমরা দেখছি যে গতকালের একটা জরিপ প্রকাশিত হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের যে প্রধানমন্ত্রীর যে ভূমিকাটা এখন তিনি যেভাবে পালন করছেন সেটা কিন্তু সবাই সন্তুষ্ট। বিরোধী দলেরও দেখা যাচ্ছে তারাও কিন্তু প্রধানমন্ত্রীর কাজের ব্যাপারে সন্তুষ্ট। সেক্ষেত্রে আমরা মনে করছি যে জনগণ মনে করছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই যিনি মির্জা ফখরুল ইসলাম জাতির অভিভাবক হিসেবে এই বিষয়গুলো নার্সিং করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখবেন। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় আসে, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, এ বিষয়ে কোনো ধরনের ডাউট নেই। বলা হচ্ছে যে তিনি যদি রাষ্ট্রপতি হন সেক্ষেত্রে নিরপেক্ষতা কতটুকু থাকবে, যদিও উনি সরকার দলীয় পক্ষ থেকে আসছেন, এবং দীর্ঘদিনের তার যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে কতটা ভূমিকা রাখতে পারে? অবশ্যই এই ভূমিকাটা তিনি রাখবেন, কারণ সরকারি দল বিরোধী দল দেশের আপামর জনসাধারণ মধ্যে তার এক ধরনের কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা তার যে নেতৃত্বের যে বৈশিষ্ট্যটা আমরা দেখি, তিনি কিন্তু এই যে আমরা দেখেছি গত 16 বছরে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যখন জনগণ কথা বলতে পারে নাই, তাই তিনি অত্যন্ত কারা নির্যাতিত ছিলেন। এবং তার এই যে বৈশিষ্ট্য এবং বিশেষ করে জিয়াউর রহমান ফ্যামিলির প্রতি তার যে আনুগত্য সেটা তো রয়েছে, এর বাইরেও কিন্তু তার যে আলাদা যে ভাবমূর্তিটা নিষ্কলুষ এবং দুর্নীতিমুক্ত যে বিষয়গুলো থাকে, এবং তিনি অত্যন্ত পারিবারিক বন্ধুত্বশীল বন্ধু। তারপর বিরোধী দলের মধ্যেও তার যথেষ্ট সমর্থন রয়েছে এবং দেশ বিদেশেও কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যদি কাজে তিনি লাগান, তাহলে নিশ্চয়ই যে সরকারটা কাজ করবে তাদের উপরে এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক চাপ থাকবে যে তাদের একজন অভিভাবক রয়েছেন, তার পরামর্শ তারা গ্রহণ করে জাতিকে কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখতে পারবেন বলে আমি মনে করি। জি, ডক্টর শামসুল আলম, আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র কতটা বিস্তৃত। একদম মূল বিষয়গুলো বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়তো জানেন না, সেটি যদি আপনি স্পষ্ট করে কিছুটা জানাতেন। আর নতুন সরকারের যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার ক্ষমতার পরিধি বাড়তে যাচ্ছে কিনা, কিংবা বাড়ানোর ক্ষেত্রে কি কি ধরনের পরামর্শ আপনাদের পক্ষে থেকে থাকতে পারে? সংবিধানের যে সংস্কারের যে কমিটি হয়েছে, তার এখনো তো আগের সংবিধানে আমাদের কার্যকর হয়েছে, সেই অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতাটা সেটা কিন্তু এক ধরনের রাষ্ট্রপতির ভাবমূর্তির উপর নির্ভর করে যে যে কারা রাষ্ট্রপতি হচ্ছে, কে সে কি ভূমিকাটা পালন করবে, তার বৈশিষ্ট্যের উপরই নির্ভর করে। এই কারণে এখন বলা যায় যে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তার কিন্তু আলাদা একটা ভাবমূর্তি দেশ ও বিদেশে রয়েছে, সেটাকে তিনি ব্যবহার করতে পারবেন। সংবিধান মতে আগের যে সংবিধান সংস্কার এখনো হয়নি, সে অনুযায়ী তিনি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তার কাজগুলো পালন করার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে যে এর বাইরেও, সংবিধানের এটার বাইরেও একটা প্রচ্ছন্ন একটা ক্ষমতা কাজ করে, যে আমরা দেখেছি এটা অতীতে যখন বিচারপতি আব্দুর রহমান বিশ্বাস বা বিচারপতি শাহাবুদ্দিন যারা ক্ষমতায় ছিলেন সে সময়, তারাও কিন্তু তাদের ভূমিকাটা পালন করেছিলেন। আমরা দেখেছি যে আমাদের যিনি এখন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার যে এই গ্রহণযোগ্যতা, আমি বারবার একটা কথাই বলছি যে তার যে আলাদা একটা গ্রহণযোগ্যতার ভিত্তি, এবং এটাই তার কিন্তু বৈধতার ভিত্তি হিসাবে তার ভূমিকাটাকে আরো বলিষ্ঠতার দিকে নিয়ে যাবে। এবং যে পরামর্শগুলো দিবেন সেগুলো সরকারও কিন্তু উপেক্ষা করতে পারবে না। তিনি সংবিধান মতোই এই কাজগুলো করবেন বলে আশা করা যায়। জি, অধ্যাপক ডক্টর শামসুল আলম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলছে রাষ্ট্রপতি নির্বাচন, এই নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম।